নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। পরবর্তী উপরাষ্ট্রপতির নাম নিয়েও জল্পনা। ভোটার তালিকা সমীক্ষায় আধার, ভোটার ও রেশন কার্ড ব্যবহারে আপত্তি নির্বাচন কমিশনে। সুপ্রিম কোর্টে দেওয়া হল হলফনামা। খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের মৃত্যু। শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে মৃত্যু বলে প্রাথমিক ধারণা। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। ঢাকায় স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 27। তাদের মধ্যে বেশিরভাগই শিশু, অধিকাংশেরই বয়স 12 বছরের কম। অবশেষে দেশে ফিরল ভারতে আটকে পড়া ব্রিটিশ যুদ্ধবিমান। 5 সপ্তাহের চেষ্টার পর বিমানটি ত্রুটি মেরামত করে আবার ওড়ার উপযোগী করা হল। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা উত্তরকন্যা কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু ওই একই দিনে রাজ্যের 2 প্রান্তে সভা করলেন বিজেপির 2 শীর্ষ নেতা। একদিকে উত্তরকন্যা অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে নিজের গড় খড়গপুরে সভা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির আদি নব্য লড়াইকে সামনে রেখে দিলীপ ঘোষের দাবি 2019 সালে 40% ভোট পেয়েছিল রাজ্য বিজেপি। এখন ভোট কমেছে, সিট নামছে। সোমবার রাজ্যের 2 প্রান্তে সভা করেছেন রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতা। উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানে শুভেন্দু অধিকারী, আর উত্তরবঙ্গের এই কর্মসূচির দিনই বিজেপির আদি নেতাদের নিয়ে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তার নিজের গড় খড়গপুরে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির অবস্থা নিয়ে নব্য বিজেপিকে কার্যত তুলোধনা করলেন দিলীপ। তার দাবি, 2019 সালে আমরা 40% ভোট পেয়েছিলাম, 18 জন এমপি দিয়েছিলাম। এখন ভোট কমছে, সিট নামছে। নতুন করে ঘুরে দাঁড়াতে কোনো অতিরিক্ত সাহায্য নয়, কর্মীদের কবজির জোরই সাহায্য করবে পদ্ম শিবিরকে, এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে দিলীপের গড় থেকে তাকে তুলে নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। সেই থেকে রাজ্য নেতৃত্বের প্রতি দিলীপ ঘোষের অসন্তোষ সকলের নজরে এসেছিল। এরপর চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির হওয়ার পর দলের অভ্যন্তরেই সেই ফাটল আরও চওড়া হয়। এরপর তাকে বিজেপির কোনো কর্মসূচিতেও দেখতে পাওয়া যায়নি। তার মাঝেই 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকার মন্তব্যে তাকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভাতেও উপস্থিত না থেকে তিনি চলে যান দিল্লি। সেখান থেকে ফিরে দলীয় অনুমতি না পেয়েও 21শে জুলাই এই সভা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি। হাই নিউজ নেটওয়ার্ক। ফের খড়গপুর আইআইটিতে এক ছাত্রের মৃত্যু। সোমবার রাতে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে 2 ছাত্রের মৃত্যু। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের পড়ুয়া। শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে পড়ুয়ার মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যে মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়। কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। মালদা জেলা পরিষদ ভবনে আগুন। এসি থেকেও এই আগুন লাগতে পারে বলেই অনুমান করা হচ্ছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন, তবে বেশ কিছু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাত সকালে মালদা জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের 3য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে বহু নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি থেকে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয়, তবে সোমবারই নতুন এসি বসানো হয়েছে ভবনে। সেখান থেকেই অগ্নিকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। মালদা জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা, অন্যদিকে মালদা জেলা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু দমকল কর্মীদের সাহস ও পরিশ্রমের জোরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লেগেছে মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে 3 তলায় এবং 4 তলায়।
সেখানে থাকা বহু নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিনের সমস্যায় এই সমস্যা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল আধিকারিক তীর্থঙ্কর দাসের। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সাংসদে এসেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন যথাযথভাবে। তারপরে অসুস্থতার কারণ দেখিয়ে রাতেই ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। রাষ্ট্রপতিকে তার লেখা চিঠিতে ধনকর জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধনকর। তিনি জানিয়েছেন, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। ৭৪ বছর বয়সী ধনকর আরও জানিয়েছেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার সংসদে এসেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন যথাযথভাবে। এরপর রাতে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা জাতীয় রাজনীতিতে জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের সন্দেহ, মোদী সরকারের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধনকর। তার কথায়, সামনে যেটুকু দেখা যাচ্ছে পর্দার আড়ালে তার চেয়ে অনেক বড় কিছু ঘটে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। তারপর থেকেই জল্পনা বাড়তে শুরু করেছে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি। সামনে আসছে বেশ কিছু নাম। অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। যদিও তার হঠাৎ ইস্তফায় গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এরই মাঝে জল্পনা শুরু হয়েছে কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে। তালিকায় উঠে আসছে একাধিক নাম, যার মধ্যে সর্বাগ্রে রয়েছেন নীতিশ ঘনিষ্ঠ জেডিইউ নেতা হরিবংশ নারায়ণ সিং, যিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। আপাতত তাকেই উপরাষ্ট্রপতির দায়িত্ব এনে বিহারে ভোট বৈতরণী পার করতে আগ্রহী মোদীর বিজেপি সরকার। দেশের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ ফাঁকা হলে 6 মাসের মধ্যেই সরকারকে এই পদে নির্বাচন করাতে হয়। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত যিনি ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তাকেই উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভা চেয়ারম্যানের দায়িত্ব সামাল দিতে হয়। ফলে নির্বাচন না হলে আগামী 6 মাস হরিবংশকেই সামাল দিতে হবে সমস্ত দায়িত্ব। যদিও তার আগেই পাকাপাকিভাবে উপরাষ্ট্রপতি পদে বসানো হতে পারে নীতিশ ঘনিষ্ঠ এই জেডিইউ নেতাকে। রাজনৈতিক মহলের অনুমান, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে বিহারকে খুশি করতে নীতিশের প্রিয় পাত্র হরিবংশের ঝুলিতে যেতে পারে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। যদিও একা হরিবংশ নন, সম্ভাব্য তালিকায় রয়েছে আরও একাধিক নাম। রাজনৈতিক শিবিরের জল্পনা, রাজনাথ সিংকে দেওয়া হতে পারে এই পদ, কারণ আরএসএস এর তরফে ৭৫ বছরে অবসরের সময়সীমা বেঁধে দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাজনাথ সিং এর নাম উঠে আসতে শুরু করেছে। তাই তাকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে নরেন্দ্র মোদীর পথের কাঁটাও সরানো হতে পারে। তালিকায় উঠে আসছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামও। মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরাসরি উপরাষ্ট্রপতি পদে এনে বিহারের বিজেপির মুখ বসাতে তৎপর গেরুয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় এই আকাশ কুসুম জল্পনায় উঠে আসছে কংগ্রেস সাংসদ শশী থারুর নামও। এই পদের জন্য তাকে অন্যতম যোগ্য হিসেবে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বারবার মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে দেখা গিয়েছে শশী থারুরকে। জল্পনা ছড়িয়েছে হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে খাতায় কলমে কংগ্রেস সাংসদ শশীকে এই পদে বসিয়ে গণতান্ত্রিক হিসেবে নিজেদের তুলে ধরতে বেনজির পদক্ষেপ নিতে পারে মোদীর সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।
ভোটার তালিকা সমীক্ষায় আধার ভোটার বা রেশন কার্ড ব্যবহারের আপত্তি জানালো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কথা জানায় তারা, সঙ্গে কারণও ব্যাখ্যা করে। তবে এসআইআর এর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলেও জানায় কমিশন। বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 10 জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। ওই দিনই নির্দেশ দেওয়া হয় 21 জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে। সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন। এফিডেভিটে দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না। এসআইআর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই এর তরফে বলা হয়েছে কোনো ব্যক্তির ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতেই পারে কমিশন। এই অধিকার কেড়ে নেওয়া যায় না। এফিডেভিটেই আরও বলা হয়েছে আধার কার্ড কেবল পরিচয়পত্র, ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে 326 ধারায় বিধিনিষেধ রয়েছে। ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মতে পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে, ফলে সংশোধনের ভিত্তি হারিয়ে যায়। সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা, তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন। যদিও তাদের পেশ করা এফিডেভিটে বলা হয়েছে এসআইআর এর তালিকায় না থাকলেও কারোত্তর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দুপুরে ঢাকার স্কুল ভবনে ভেঙে পড়ে বিমান। সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল কমপক্ষে 27। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। বাংলাদেশের ঢাকায় স্কুল ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সকাল 8টা নাগাদ সেদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। সেই 27 জনের মধ্যে 25 জনই শিশু, অধিকাংশেরই বয়স 12 বছরেরও কম। মৃতদের মধ্যে বাকি 2 জন হলেন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। ওই সাংবাদিক বৈঠকে চিকিৎসক সাইদুল জানিয়েছেন ইতিমধ্যে 20 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 78 জন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত 170 জন বলে জানিয়েছেন তিনি। দগ্ধ শিশুদের জন্য প্রার্থনা করার আর্জিও জানান। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। ওড়ার 12 মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। রাত গড়িয়ে যাওয়ার পরেও উদ্ধার কাজ চলে ওই স্কুলে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা তারই খোঁজ চলে। সামরিক সরঞ্জাম সংক্রান্ত মার্কিন ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী FTBGI-7 বিমানটি চীনের একটি সংস্থা তৈরি করে। সংস্থার নাম চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এই বিমানটি 2 আসন বিশিষ্ট এবং একক ইঞ্জিনযুক্ত। সাধারণত প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে সেনাবাহিনী। সোমবারও মহড়ার সময় সেটি ভেঙে পড়ে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলার বিমান ঘাঁটি থেকে উড়েছিল FTBGI-7 বিমানটি। সেই বিমানে ছিলেন একজন পাইলট। ওড়ার 12 মিনিটের মাথাতেই ভেঙে পড়ে সেটি। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে ISPR জানিয়েছে বিমানটি ওড়ার পরপরই তাতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। তিনি চেয়েছিলেন বিমানটিকে কোনো ফাঁকা এলাকায় অবতরণ করাতে, কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি। স্কুলের একটি ভবনের উপর ভেঙে পড়ে সেটি। মাইলস্টোন স্কুলে যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে 16টি ক্লাসরুম আর শিক্ষকদের 4টি ঘর ছিল। প্রাথমিকের 1ম থেকে 5ম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। বিমানটি যখন ভেঙে পড়ে তখনও ক্লাস চলছিল। কিছুক্ষণ পরেই ছুটির ঘণ্টা বাজত। তার আগেই দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের ওই ভবনে। অনেক পড়ুয়াই চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে। আগুনে দগ্ধ হয় আরও অনেকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলের সামনে ভিড় শুরু হয় অভিভাবকদের। সকলের চোখে মুখেই ছিল উৎকণ্ঠার ছাপ। সকলেই দিশাহারা। ধ্বংসস্তূপের নিচে সন্তানদের খুঁজতে শুরু করেন তারা। অনেক অভিভাবকই দাবি করেছেন তারা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না।
কেউ আবার ছুটেছেন হাসপাতালে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতেই অনেকের মৃত্যু হয়েছে। তবে অনেকের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তাদের চেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিচ্ছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় ২.৫ সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ১ কোটিরও বেশি মানুষ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত ২০২ জনের মৃত্যু নিশ্চিতের খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৯৬ জনই শিশু। পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে ১২৩ জনের, সিন্ধু প্রদেশে ২১ জনের। এছাড়াও বালুচিস্তানে ১৬ জন মারা গিয়েছে। পাশাপাশি এ পর্যন্ত ৫৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৮২ জন শিশু রয়েছে। পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়িও। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু দপ্তর থেকেই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপাতত ৩ দিন বাড়ি থেকে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তর থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপাতত ৩ দিন তিনি বাড়ি থেকেই কাজ করবেন বলে জানা গিয়েছে। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কি কেউ তাহলে খুনের ছক করছে? সূত্রের খবর, গাজা এবং ইরানের ইসরায়েলে সংঘর্ষ চালানোর পর থেকেই অনেকেই সহ্য করতে পারছেন না নেতানিয়াহুকে। তাই এই পরিস্থিতিতে কোনো কিছুই যে অসম্ভব নয়, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। নেতানিয়াহুর দপ্তরের তরফে জানানো হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে ৭৫ বছর বয়সী নেতানিয়াহুর ইন্টেস্টিনাল ইনফ্লেমেশন হয়েছে। শুধু তাই নয়, শরীরে জলের অভাবে ডিহাইড্রেশনেরও শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ, আগামী ৩ দিন তিনি বাড়িতে বসেই কাজ করবেন। তবে আগের থেকে তিনি এখন অনেকটাই ভালো আছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বেশ কিছু বছর আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নেতানিয়াহু। ২০২৩ সালে তার শরীরে পেস মেকার বসে। এরপর গত বছর ডিসেম্বরে তার প্রোস্টেটে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় তিনি বেশ কিছুদিন কাজ করতে পারেননি। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন ন্যায় বিচার দপ্তরের মন্ত্রী ইয়ারিফ লেভিন। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন এবং নিহত হয়েছেন অন্তত ১৩ জন। সূত্রের খবর, খনি শ্রমিকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পুলিশ। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। খনি শ্রমিকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। এতে আহত হয়েছেন আরও ২০ জন। ভোর ৩:২০ এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সূত্রের খবর, ডেনিসভাস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই প্ল্যান্টে মূলত কয়লা খনন কাজ করা হয়। দুর্ঘটনাটি ভোরে ঘটার কারণে উদ্ধার কার্যে কিছুটা দেরি হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রাশিয়ার তদন্ত কমিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। অর্থাৎ এই দুর্ঘটনার পিছনে কোনো মানবসৃষ্ট ত্রুটি বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় সাধারণত চালকের ত্রুটি, গাড়ির যান্ত্রিক সমস্যা অথবা রাস্তার বেহাল দশা, এই ৩টি প্রধান কারণের যে কোনো একটি দায়ী বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতে মঙ্গলবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, রাশিয়াতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য অনেক সময় পুরনো বাসের ব্যবহার দেখা যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এছাড়াও রাতের বেলা বা ভোরের বেলার দিকে বাসগুলি চালানোর ক্ষেত্রে চালকদের ক্লান্তিও বড় একটি কারণ হতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই মর্মান্তিক ঘটনা রাশিয়ার খনি অঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ জেফ্রি এপস্টেইনের প্রাক্তন প্রেমিকা স্টেসি উইলিয়ামসের। তার দাবি 1993 সালে এপস্টেইনের সঙ্গে ট্রাম্প টাওয়ারে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে জড়িয়ে ধরেছিলেন ট্রাম্প, স্পর্শ করেছিলেন অশালীনভাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন জেফ্রি এপস্টেইনের প্রাক্তন প্রেমিকা স্টেসি উইলিয়ামসের দাবি 1993 সালে ট্রাম্প টাওয়ারে গিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন এপস্টেইনও। সেখানেই ট্রাম্প তাকে জড়িয়ে ধরেন, স্পর্শ করেন তার স্তন এবং নিতম্ব। স্টেসির দাবি সেই সময়ে এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পের। প্রসঙ্গত, নাবালিকাদের যৌন নির্যাতনে অভিযুক্ত এপস্টেইনের মৃত্যু হয় 2019 সালে। তিনি জেলে আত্মহত্যা করেছিলেন। এই এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই দাবি করা হয়, যদিও ট্রাম্প তা বরাবরই অস্বীকার করে এসেছে। পরে চাপে পড়ে একে অপরকে চিনতেন বলে জানালেও যেভাবে ট্রাম্প এপস্টেইনের সম্পর্ক নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে, তাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। একই সঙ্গে এপস্টেইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য সম্প্রতি আবেদন জানানো হয়েছে নিউ ইয়র্কের আদালতে। আর সেই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের কীর্তির কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন স্পোর্টস মডেল স্টেসি। তার দাবি, সেই সময় ট্রাম্প যে তাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন সে কথা জানতেন এপস্টেইন, কারণ গোটা ঘটনাটি ঘটেছিল প্রকাশ্য দিবালোকে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। টানা কয়েকদিন ধরে বৃষ্টি বাদলার পর মেঘের আড়াল সরিয়ে উদয় হয়েছে সূর্য। গত 2 দিন ধরে বেশ তীব্র গরমের টের পাওয়া যাচ্ছিল। চলতি সপ্তাহে বঙ্গে ফের ধেয়ে আসতে চলেছে জোড়া নিম্নচাপ, আর তার জেরে মধ্যভাগ থেকে আবারও বৃষ্টি ভাসতে পারে একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অন্তত তেমনটাই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে একটি নিম্নচাপ। এছাড়া বাংলাদেশ, উড়িষ্যা লাগোয়া সাগরে আরও এক নিম্নচাপ তৈরি হতে চলেছে। জোড়া কাটায় বৃহস্পতিবারের পর থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সপ্তাহান্তে এমনই থাকবে আবহাওয়া বলছে হাওয়া অফিস। 26শে জুলাই পর্যন্ত ভাসতে পারে দক্ষিণবঙ্গ। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা থাকছে। আবহাওয়াবিদদের মতে বুধবার শুধুমাত্র উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন অর্থাৎ 24শে জুলাই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। শুক্রবার 25শে জুলাই পশ্চিমের জেলাগুলিতে ভাসতে পারে ভারী বৃষ্টি। এদিকে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় এখনো জলমগ্ন। ভারী বৃষ্টি হলে আবার ডিভিসি জল ছাড়তে পারে, তার ফলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ডুয়ার্স এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।